আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হোম টিউটর 24 এ। আজকের ভিডিওতে আমরা শিখব আফবাউ নীতি সম্পর্কে। আমরা জানি পরমাণুতে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। এই ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। এই প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকবে, অর্থাৎ একটা কক্ষপথে আমরা জানি অনেকগুলো উপশক্তি স্তর থাকে, অর্থাৎ অরবিটাল থাকে। বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকবে সেই সম্পর্কে কয়েকটা নীতি রয়েছে। সেই নীতিগুলো হচ্ছে আফবাউ নীতি, হুন্ডের নীতি, তারপর পলির বর্জন নীতি। তন্মধ্যে আমরা আজকে শিখব আফবাউ নীতি সম্পর্কে। আফবাউ জার্মান শব্দ, এর অর্থ বিল্ডিং আপ, অর্থাৎ আমরা বলতে পারি পরমাণুতে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এটি হচ্ছে আফবাউ নীতি। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন প্রথমে সেটি পূর্ণ করার পরে যার শক্তি অপেক্ষাকৃত বেশি সে অরবিটালে প্রবেশ করবে। তো আমরা দেখি যে তোমরা জানো যে আয়রন 26, এই আয়রনের মধ্যে 26টা প্রোটন রয়েছে, 26টা ইলেকট্রন রয়েছে। তো এখানে আমরা যদি দেখাই, চিত্রের মাধ্যমে দেখাই, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা, আর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টা, আর 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকে 14টা, আর শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা। এখন এই 3 নম্বর শক্তির স্তরের ইলেকট্রন গুলো কোন অরবিটালে কয়টা থাকবে, আর ইলেকট্রন প্রথমে এই কোন অরবিটালে যাবে সেই সম্পর্কে বিজ্ঞানী আউফবব বলেন, যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সেটিতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। যেমন আমরা দেখাইলাম যে আয়রন 26টি ইলেকট্রনের যে 1s এ 2টা ইলেকট্রন, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 2টা, আর 3p তে 6টা ইলেকট্রন গেল। তাহলে 3 নম্বর শক্তি স্তরে 3p এর পরে আছে 3d। তো ইলেকট্রন কিন্তু আগে 3d তে যাবে না, আগে 4s এ যাবে। 4s ফিল আপ করার পরে 4s ফিল আপ করার পরেই কেবল 3d তে ইলেকট্রন যেতে পারবে। এখন প্রশ্ন হলো 4s এ কেন আগে যাবে? সেটা আফবাউ নীতির মতো বলতে পারি আমরা 4s এর শক্তি কম আর 4s এর শক্তি কম আর 3d শক্তি বেশি। এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটা আমরা n প্লাস l এর নিয়ম থেকে ব্যাখ্যা করব। তো n প্লাস l এর নিয়মটা হলো কি? আমরা জানি n মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। যারা জানো না এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে, তারা আমার কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত প্রিভিয়াস লেকচারটি দেখে আসো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে n মানে কি, l মানে কি, এবং n, l, m, s এই কোয়ান্টাম সংখ্যাগুলোর মান কিভাবে নির্ণয় করতে হয়। তো n এর মান মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ শক্তি স্তরের নাম্বার। ইলেকট্রনটা যে শক্তি স্তরে থাকবে n এর মান তত হবে, আর ইলেকট্রনটা যে অরবিটালে থাকবে l এর মান তত হবে। আমরা জানি যে যদি ইলেকট্রন s এ থাকে তাহলে l এর মান হয় 0, আর যদি ইলেকট্রন p তে থাকে তাহলে l এর মান হয় 1, আর d তে থাকলে l এর মান হয় 2, অর্থাৎ l সমান 2 মানে d অরবিটাল। তো আমরা এটা জানি। তো n প্লাস l এর নিয়ম মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলটাকে যত কম হয় ইলেকট্রন সেখানে আগে যায়, আর n প্লাস l অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলটা যদি বেশি হয়, ধরে নেওয়া হয় সেই অরবিটালের শক্তি বেশি, ইলেকট্রন সেখানে পড়ে যায়। তো আমরা যদি চিন্তা করি যে 4s এর জন্য, এই 4s এর জন্য n প্লাস l সমান কত হবে? তো 4s এর জন্য আমরা জানি n এর মান 4, n এর মান 4 মানে 4 নম্বর শক্তি স্তর, আর s মানে হচ্ছে s এর জন্য আমরা জানি l এর মান হয় 0, s এর জন্য l এর মান 0। এটা আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত ভিডিওতে আলোচনা করেছি, কেন s ইকুয়াল 0, l ইকুয়াল টু 0 হলে s অরবিটাল হয়। তো আমরা দেখতে পাচ্ছি যোগফল কত হলো? যোগফল হলো 4। আর আমরা যদি 3d এর জন্য n প্লাস l এর নিয়মটা প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে 3d এর জন্য n এর মান হবে 3, আর d এর জন্য l এর মান হবে 2। আমরা জানি l এর মান 2 হলে d অরবিটাল। তাহলে 3d অরবিটালটার জন্য আমরা বলতে পারি n এর মান 3, l এর মান 2। তাহলে কত আসতেছে? তাহলে আসতেছে 5। তাহলে দেখা গেল 4s এর জন্য n প্লাস l ইকুয়াল টু 4, আর 3d এর জন্য n প্লাস l সমান 5। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এটা কম এটা বেশি, তাহলে 4s এর শক্তি কম আর 3d এর শক্তি বেশি। তাহলে ইলেকট্রন আগে 4s এ যাবে, অতঃপর 3d তে যাবে। এই জন্য তোমরা ইলেকট্রোবিন্যাস করার সময় স্যারেরা বলছে যে ইলেকট্রন আগে 4s এ দিবা, তারপর 3d তে দিবা। তবে একটা
বিষয় লক্ষ্য রাখবা, পরীক্ষায় যদি ইলেকট্রবিন্যাস লেখো তাহলে সাজিয়ে লিখবা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান অনুযায়ী সাজিয়ে লিখবা, অর্থাৎ আগে লিখবা 3d6, তারপর লিখবা 4s2। আর রাফ করার সময় বা আউফবাউ নীতিতে তুমি রাফ করবা, রাফ করার সময় এভাবে লিখবা যাতে ভুল না হয়। আর ফেয়ার লেখার সময় খাতার মধ্যে অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী সাজিয়ে লিখবা, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরের অরবিটাল গুলো আগে লিখবা, অর্থাৎ 3s 3p 3d, দেন লিখবা 4s। এভাবে করলে মানে তোমার স্যারেরা ভালো নাম্বার দিবে। এভাবে তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন কোন একটা অরবিটালে প্রবেশ করবে n+ln নিয়ম অনুযায়ী, আর ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে এবং উচ্চ শক্তির অরবিটালে পর্যায়ক্রমে পরে যাবে। এটাই হলো আউফবাউ নীতি। তো আমরা যদি n+l এর নিয়ম অনুযায়ী অরবিটাল গুলোর শক্তি ক্রম দেখি তাহলে আমরা এভাবে দেখতে পারি। আর এই চিত্রের মাধ্যমে তুমি সহজেই ইলেকট্রন গুলোর যে অরবিটালে থাকবে সেই অরবিটাল গুলোর শক্তি ক্রম দেখাতে পারবে। আমরা জানি যে প্রথম যে কক্ষপথ সেখানে একটা অরবিটাল থাকে, সেটা 1s। 2 নম্বর কক্ষপথে দুইটা অরবিটাল থাকে, সেটা হলো 2s এবং 2p। 3 নম্বর অরবিটালে কক্ষপথে তিনটা অরবিটাল থাকে, 3s 3p আর 3d। আর 4 নম্বর কক্ষপথে চারটা অরবিটাল থাকে, 4s 4p 4d এবং 4f। 5 নম্বর কক্ষপথে পাঁচটা অরবিটাল থাকে, 5s 5p 5d 5f। এখন প্রশ্ন করে স্যার আর অরবিটাল নাই? না, একটি কক্ষপথে চারটার বেশি মানে 4 ধরনের অরবিটাল থাকতে পারে, এর বেশি অরবিটাল থাকে না, অর্থাৎ f এর পরে আর অরবিটাল নাই, অর্থাৎ একটা কক্ষপথে সর্বোচ্চ 4 রকমের অরবিটাল থাকবে, s p d এবং f। তারপর আমরা যদি ষষ্ঠ কক্ষপথ মানে সব 6 নম্বর শক্তি স্তরে সেম ভাবে 4 ধরনের অরবিটাল আছে, 6s 6p 6d এবং 6f। সেম ভাবে 7 নম্বর কক্ষপথে 7s 7p 7d 7f ইত্যাদি। তো আমরা যদি এখন দেখি n+ln নিয়ম অনুযায়ী, n+ln নিয়ম অনুযায়ী সবচেয়ে কম শক্তি হচ্ছে এই অরবিটালটার, দেন এটা শক্তি বেশি তাও এখানে যাবে, অর্থাৎ ইলেকট্রন আগে 1s এ যাবে, 1s পূর্ণ হওয়ার পর ইলেকট্রন 2s এ যাবে, 2s ফিল আপ করার পর ইলেকট্রন 2p তে যাবে, 2p এর পরে 3s এ আসবে, অর্থাৎ 2p চেয়ে 3s এর শক্তি বেশি, এজন্য আগে 2p ফিল আপ করার পরে 3s এ আসবে, 3s ফিল আপ করার পরে 3p তে যাবে, আর 3p এর পরে 4s এ যাবে। কারণ আমরা একটু আগে দেখিয়েছি 3p এর চেয়ে 4s এর শক্তি বেশি, 3p ফিল আপ করার পর 4s এ যাবে, আর 4s ফিল আপ করার পরে 3d তে যাবে। এইভাবে ইলেকট্রন গুলো n+ln নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে প্রবেশ করবে। 5p ফিল আপ করার পরে 6s এ আসবে, 6s ফিল আপ করার পরে আবার 4f এ যাবে, 4f থেকে 5d 5d থেকে 7s। এইভাবে এই চিত্রটা তুমি যদি একে আয়ত্ত করতে পারো তাহলে তুমি পরীক্ষায় আর ভুল হবে না, ইলেকট্রন কোথায় দিবা, ইলেকট্রন বিন্যাস কোথায় কিভাবে হবে। তাহলে আমরা যদি n+ln নিয়ম অনুযায়ী প্রত্যেকটা অরবিটালের শক্তির ক্রম অনুযায়ী সাজাই তাহলে একদম প্রথমেই আসবে 1s, এটার চেয়ে শক্তি বেশি হলো 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d। 4s 3d এর পরে হচ্ছে 4p, 4p এর পরে হচ্ছে 5s, 5s এর পর হচ্ছে 5s এর পর 4d, 4d এর পর আবার 5p, 5p এর পরে 6s, 6s এর পর আবার 4f, 4f এর পরে 5d, 5d এর পরে 6p, 7s। এভাবে ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে তাদের অরবিটালে প্রবেশ করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটি প্রশ্নের উত্তর জেনে নেব। প্রশ্নটি হচ্ছে 3d এবং 4p এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আউফবাউ নীতি অনুযায়ী এটা আমরা ব্যাখ্যা করতে পারি। তো চলো দেখে আসি আউফবাউ নীতি অনুযায়ী কোনটির শক্তি কম কোনটির শক্তি বেশি। আমরা জানি যে 3d এর জন্য n+l সমান হবে 3d এর জন্য আমরা জানি n এর মান 3 হয়, আর d এর জন্য l এর মান 2 হয়, তার মানে হচ্ছে 5। আর 4p এর জন্য n+l সমান কত হবে? আমরা জানি 4p এর জন্য n সমান 4 আর p এর জন্য l সমান 1, l এর মান 1 হলে p অরবিটাল। তাহলে আমরা দেখতেছি ইকুয়াল টু 5 হচ্ছে। তাহলে দুইটার জন্যই n+l = 5। তাহলে আমরা কিভাবে বুঝবো
কোনটিতে ইলেকট্রন আগে যাবে কোনটিতে ইলেকট্রন পরে যাবে, এটা একটা কনফিউশন। তো মনে রাখবা ইলেকট্রন যেটার n এর মান কম, অর্থাৎ এই n এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে যাবে, আর n এর মান যেখানে বেশি সেখানে ইলেকট্রন পরে যাবে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে যাবে, পরে উচ্চ শক্তি স্তরে যাবে। আমরা যে নিম্ন শক্তি স্তর কোনটা, 3 নম্বর শক্তি স্তরটা নিম্ন শক্তি স্তর, আর 4 নম্বরটা উচ্চ শক্তি স্তর। তারপর বলতে পারি যে 3d এর শক্তি কম হবে আর 4p শক্তি বেশি হবে। যদিও দুইটার ক্ষেত্রেই n+l এর মান সমান, তবে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আগে যাবে। তো নিম্ন শক্তি স্তর কোনটা, 3 নম্বর শক্তি স্তর। আর উচ্চ শক্তি স্তর কোনটা, 4 নম্বর শক্তি স্তর। এই জন্য আমরা বলতে পারি 3d শক্তি কম 4p শক্তি বেশি, তাই ইলেকট্রন 3d তে আগে যাবে 4p তে পরে যাবে। এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। তোমরা এই বোর্ডে যে প্রশ্নটি দেওয়া আছে 4s 3d 2s 5p 3p এবং 4f, এই অরবিটাল গুলোকে শক্তির ক্রম অনুযায়ী সাজিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, কারণ তোমার কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। ধন্যবাদ।